স্যার ওই বাল্বটা অন্য সাইডে ভালো যেটা বেশি আলো আছে কোন বাল্ব স্যার ওইটা বেশি বাল্ব ওয়াটার তো এটা কি ফিজিক্যালি সুবিধা হবে দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্লাইকোলাইসিস। এটা বোর্ড পরীক্ষার সময় খুব আসে, মানে বোর্ড পরীক্ষা প্রায় এটা দেয়। তো 9 অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে শিল তিনটা বলে দিলাম, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে কারণ এটা বোর্ড পরীক্ষা খুব আসে। তো এটা কোথায় হয় সেটা মনে রাখতে হবে। এটা কিন্তু আমরা আগে থেকে জানি যে না সাইটোপ্লাজম গ্লাইকোলাইসিস তাহলে পরীক্ষা যদি কোষের সাইটোপ্লাজমের সাইটোসল দেখায়, হ্যাঁ, কোনো একটা তরল জায়গায় দেখায় যদি বলে এই অংশের শ্বসন প্রক্রিয়া বিশ্লেষণ করো বা চিত্রটা অঙ্কন করে দেখান, ধরো বিভিন্ন রকম ভাবে আসতে পারে। এখন ধরো এটা দিল, হ্যাঁ, তো উদ্ভিদ কোষক আর প্রাণী কোষক সবারই তো তোমার গ্লাইকোলাইসিস হয়। উদ্ভিদ কোষের হয়, প্রাণী কোষের হয়। কাজে উদ্ভিদ কোষক প্রাণী কোষক সেটা কোনো বিষয় না। ধরো প্রাণী কোষই ধরলাম, এখন মনে করো এইখানে তো নিউক্লিয়াস আছে, তাই না? এখন কোষীয় অঙ্গন বাদ দিয়ে এইগুলা সাইটোপ্লাজম আসলে, তাই না? তাহলে একটা ফাঁকা জায়গা কোনো কোষীয় অঙ্গন না দেখিয়ে এইভাবে করে ধরো এক্স চিহ্নিত অংশ এভাবে দেখা যায়। এখন হলো উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের শ্বসন বিক্রিয়া বিশ্লেষণ করো বা শ্বসন কৌশল বিশ্লেষণ করো। তার মানে সাইটোপ্লাজমের সাইটোসলে এটা ঘটবে, এটাই বোঝাতে হবে। তাহলে এটা বলতে হবে এটা হলো সাইটোপ্লাজমের সাইটোসলে গ্লাইকোলাইসিস ধাপ ঘটে। আবার উদ্দীপক এভাবেও আসে যে শিক্ষক ক্লাসে শ্বসনের প্রথম ধাপ নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, সহজ শ্বসনের প্রথম ধাপ নিয়ে আলোচনা করা। হ্যাঁ, তাহলে এটা তো গ্লাইকোলাইসিস বুঝতেই পারছি, যেহেতু হলো সহজ শ্বসনের প্রথম, যদিও অবাধ শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ। হ্যাঁ, তো সহজ শ্বসনই আসে পরীক্ষায়। তাহলে সহজ শ্বসন হলো গ্লাইকোলাইসিস। তার মানে কি গ্লাইকোলাইসিসটাই তোমাদের বর্ণনা করতে হবে। আবার কখনো কখনো গ্লাইকোলাইসিসের যে 9টা ধাপ আছে, হ্যাঁ, এই 9টা ধাপের প্রথম দিকের একটা বা দুইটা দিয়ে দেয়, দিয়ে তারপরে বলে যে উদ্দীপকটি পরিপূর্ণ করো, মানে একটা শখ আছে বইয়ের মধ্যে, ওই শখটা পরিপূর্ণ করতে বলছে। তার মানে তখন তোমাকে করতেও হবে। আবার কখনো কখনো এরকম উদ্দীপক আসছে যে ধরো প্রথমে শুধু গ্লুকোজ দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলছে যে শ্বসনের প্রথম ধাপটির প্রথম 5টি উপধাপ বিশ্লেষণ করো। তার মানে 5টা লিখতে হবে। আবার কখনো কখনো বলে শেষ 4টি বা শেষ 5টি শ্বসনের বিক্রিয়া বিশ্লেষণ করো। তো এভাবে আসে। আবার গোটা ছক আসে, আবার শুধু বর্ণনাও আসে। তাহলে দেখো যা যা ঘটনা ঘটে যে সেটা আমরা এইখানে যেটা আছে সেটা দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমার লেখা বইয়েও কিন্তু এটা দেওয়া আছে আর কি জিনিসটা, হ্যাঁ, তো সেখানেও দেখতে পারো। তাহলে প্রথমে গ্লুকোজ, তাই না? তাহলে প্রথম কথা হলো যে এই যে গ্লুকোজের যে গ্লাইকোলাইসিস হয়, এটা উদ্ভিদ কোষেও হয়, প্রাণী কোষেও হয়, তাই কি না? আদি কোষেও হয়, প্রকৃত কোষেও হয়, সব জায়গায় কিন্তু হয়। বুঝা গেল কি? শ্বসনের প্রথম ধাপটা সব জায়গাতেই সেম হবে। দ্বিতীয় ধাপ থেকে একটু ভিন্ন। অবাধ শ্বসন যদি হয়, দ্বিতীয় ধাপে কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু সহজ শ্বসনে সম্পূর্ণ জারণ ঘটে। তাহলে আমরা হলো প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙ। প্রথমে যে গ্লুকোজ ভাঙছে সেটাই হলো গ্লাইকোলাইসিস। তাহলে প্রথমে গ্লুকোজ ভাঙছে, তারপর কিভাবে কোন এনজাইমের প্রভাবে সাইটোপ্লাজমের মধ্যে আগে থেকে থাকে হেক্সাকাইনেজ এনজাইম। আচ্ছা, তাহলে আজকে অবশ্য রাকিবের অতটা গরম হয়ে লাগছে না, আমি আচ্ছা। তাহলে দেখো যে গ্লাইকোলাইসিস নামকরণটাই হয়েছে, গ্লাইকো মানে আসলে গ্লুকোজ বোঝাচ্ছে, লাইসিস মানে ভাঙ। গ্লুকোজ প্রথম যে ভাঙছে সেজন্য নাম হলো গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের যে 9টা ধাপ আছে তার মধ্যে প্রথম ধাপ হলো গ্লুকোজ হেক্সাকাইনেজ এনজাইম। হেক্সা নামকরণ হয়েছে কিন্তু আসলে গ্লুকোজের 6টা কার্বন, সেই কারণে হেক্সা নাম হয়েছে। হ্যাঁ, তাছাড়া মূলত এনজাইমের নাম কিন্তু কাইনেজ, কিন্তু এনজাইমটা কাজ করছে যার উপরে তার নামটা আগে একটু বলে তারপরে, তাই কিনা? যেমন আগে দেখা যেত যে তোমার হলো এখন হয়তো এটা কম হবে, কিন্তু আগে দেখা যেত আর কি যে কেউ যদি কোনো বক্তব্য দেয়, বিশেষ করে
সরকারি কোনো জায়গাগুলোতে, তখন দেখা যাচ্ছে কি আগে শেখ মুজিবুর সম্পর্কে অনেক কথা বলতে হবে, তারপরে মূল কথা বলা, এটা দেখতে হবে। সংসদে এরকম ইয়ে হতো। তো মানে যে যোগ্য অন্য কোনো যোগের বিক্রিয়াতে দেখা যায় তার নাম অনেক বলবে, অনেক কিছু বলে থাকতেই হবে, অনেক কিছু বলবে, বলে তারপরে মনে করো দেখা যায় বক্তব্য হলো 2 মিনিটের, আর শেখ মুজিবের প্রশংসাই হলো 3 মিনিটের। তারপরে তো আবার ধরো তার কন্যার প্রশংসা, তার অনেক আত্মীয় স্বজনরা এই সেই বলতে বলতে অনেক এরকম দেখা যেত আর কি। হ্যাঁ, জনগণ দেখা যায় বিরক্ত হয়ে যেত অনেকে, এত এত এই আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো কাইনেস ইঞ্জামের কাজ কি সেটা মনে রাখতে হবে। ইঞ্জামের কাজটা মনে না রাখলে তুমি কিন্তু লিখতে পারবে না। ইঞ্জামের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ইঞ্জামের কাজটা খেয়াল রাখতে হবে। কাইনেস ইঞ্জামের কাজ হলো কোন যৌগের ভিতর থেকে ফসফেট গ্রুপকে বের করা অথবা কোন যৌগের মধ্যে ফসফেট গ্রুপকে যুক্ত করা, এটা হলো কাইনেস এনজাইমের কাজ। তাহলে তাই যদি হয় তাহলে তাই করলে দেখো কাইনেস কি করেছে, এই যে এটিপি থেকে একটা ফসফেট গ্রুপ বের করার জন্য এটিপি হয়ে গেছে শুধু এডিপি, আর ওই ফসফেটটা ফসফেট অ্যাসিড হিসেবে যুক্ত হয়েছে কত, গ্লুকোজের 6 নম্বর কার্বন। এই দেখো 6 নম্বর কার্বন, তাই না? এখানে কিন্তু ফসফেট অ্যাসিড ফসফেট মূলক হিসেবে যুক্ত হয়ে গেছে। তাহলে হচ্ছে কাইনেস এনজাইমের কাজ তাহলে বুঝলাম, সে একটা জায়গা থেকে ফসফরিক অ্যাসিড বের করলো আর একটা জায়গায় ঢুকায় দিল, এটা কিন্তু কাইনেস এনজাইমের কাজ, তাই ও ওই কাজটা করেছে। এরপরে দেখো গ্লুকোজ 6 ফসফেট আইসোমারেজ এনজাইম, তাহলে এই এনজাইমের কাজ কি সেটা আগে মনে রাখতে হবে। এখানে কিন্তু খুবই সোজা, তুমি গ্লুকোজটা খেয়াল করলেই হয়ে যায়। গ্লুকোজের 6 নম্বরে একবার ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, গ্লুকোজের 1 নম্বরে একবার যুক্ত হবে, এমন খেলাটাই বেশি কিন্তু। হ্যাঁ, এবার দেখো আইসোমারেজ এনজাইমের কাজ কি। আইসোমারেজ এনজাইমের কাজ হলো যে কোনো যৌগের আইসোমার করা। আইসোমার বলতে বোঝায় কোন যৌগের আণবিক গঠন ঠিক রেখে গাঠনিক গঠন ভিন্ন করে দেয়া, এটা হলো আইসোমারেজ এনজাইমের কাজ। কোন যৌগের আণবিক গঠন ঠিক রেখে গাঠনিক গঠনকে ভিন্ন করে দেয়া, বুঝতে পেরেছো? তাহলে সেই কাজটা কিন্তু এখানে করছে। দেখো গ্লুকোজ 6 ফসফেট এটাকে করেছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা জানি গ্লুকোজের যা সংকেত ফ্রুক্টোজের তাই সংকেত না, তার মানে আণবিক সংকেত সেম। গ্লুকোজের যদি হয় C6H12, তো ফ্রুক্টোজের কি আলাদা? ফ্রুক্টোজেরও কিন্তু সেম। তাহলে এখানে কাহিনীটা কি করছে, আণবিক গঠন সেম, গাঠনিক গঠন ভিন্ন। যেমন এখানে অ্যালডিহাইড মূলক আছে, এখানে কিন্তু কিটোন মূলক, তার মানে কি গাঠনিক গঠনে কিটোন চলে আসছে, তাই কি না? এটুকু পর্যন্ত ক্লিয়ার তো? কারণ কোশ্চেন ক্লিয়ার, কোন কোশ্চেন? আচ্ছা, তাহলে এবার হলো আমরা দেখলাম আইসোমারেজ এনজাইম এই কাজটা করলো জাস্ট এই। এরপরে আবার দেখো কাইনেস এনজাইম, আবার কাইনেস, তাই না? তাহলে কাইনেস এনজাইমের কাজ তো আগে জেনেছি, ফসফেট মূলক যুক্ত করা। হ্যাঁ, তাই এখানে দেখো কাইনেস এনজাইম কি করলো, এবং ম্যাগনেসিয়াম আয়ন প্রভাবক হিসেবে কাজ করে। এই যে ফসফরিক এটিপি থেকে একটা ফসফেট অ্যাসিড বের করে দিল, যার জন্য এটিপি হলো, ওইটা বের করে কোথায় ঢোকা দিল, এর 1 নম্বরে ঢোকা দিল। তাহলে ফ্রুক্টোজ 6 ছিল, এখন তো 1 নম্বরে আবার পেয়ে গেল, তাহলে কি 1/6 হবে না? তাহলে কি হলো 1/6, তাই এটার নাম হচ্ছে কি ফ্রুক্টোজ 1/6 বিসফসফেট। বিস মানে ডাই, বিস মানে ডাই, বুঝা গেল কিনা? তাহলে এখানে ফ্রুক্টোজ 1/6 বিসফসফেট হয়ে গেল। এখন এই ফ্রুক্টোজ 1/6 বিসফসফেটের আবার কি কি বিক্রিয়া ঘটে সেটা দেখো এখান থেকে আমরা আবার দেখব। এটা মনে রাখো, ফ্রুক্টোজ 1/6 বিসফসফেট। এরপর থেকে খেয়াল করো, এরপর থেকে কি কি আছে। এই যে দেখতে পাচ্ছ ফ্রুক্টোজ 1/6 বিসফসফেট, এর সাথে অ্যালডোলেস এনজাইম কাজ করে। মনে রাখতে হবে অ্যালডোলেস এনজাইমের কাজ কি। অ্যালডোলেস এনজাইমের কাজ কি, এনজাইমের কাজ মনে রাখতে হবে। অ্যালডোলেস এনজাইমের কাজ হলো যে কোনো যৌগকে ভেঙে দুইটা যৌগে পরিণত করা অথবা দুইটা যৌগকে একটা যৌগে পরিণত করা। যেখানে তুমি অ্যালডোলেস এনজাইম পাবা সেখানে তুমি বুঝে নেবা যে এই এনজাইমটার কাজই হলো কোন একটা যৌগকে ভেঙে দুইটা যৌগে পরিণত করা অথবা দুইটা যৌগকে একটা যৌগে পরিণত করা। বুঝে গেল কি? কিছুটা এর মতো মনে করো যে যারা কি বিয়ে পড়ে তাদেরকে কাজী বলে, তো কাজী কিন্তু কি করে যে দুইটা যৌগকে একটা যৌগে পরিণত করে, অর্থাৎ দম্পতি বানায় না, বর আর কনেকে, একটা ছেলে একটা মেয়েকে কি করে দম্পতি বানায়। আবার ওই কাজে কিন্তু কি করে যে একটা যৌগকে ভেঙে আবার দুইটা যৌগে পরিণত করে, দম্পতিকে আবার ডিভোর্স দেওয়ার কাজটা করে। তাহলে এনজাইমটা কিন্তু কিছুটা অ্যালডোজের মতোই কাজ করলো কিনা?
তাই কি না? তাহলে ওর হচ্ছে সবকিছুতে ইনকাম, বিয়ে পড়ানোর সময় ইনকাম, আবার আমার খালাসের সময় ইনকাম। তার টাকা তারা করবে কিছু, তারা দিতে করবে না নাকি? তাহলে ইনকাম কিন্তু তোর আছে, হ্যাঁ তাই কি না? কেউ তার স্যার স্বার্থ ছাড়া কাজ হ্যাঁ হ্যাঁ করবে না, হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে এখন দেখো এবার তাই হচ্ছে অ্যালুমিনিয়াম যেমনিতে একটা যৌগকে কি করলো, দেখো দুইটা যৌগ বানাইছে। তবে এখানে মনে রাখতে হবে অ্যালুমিনিয়াম যখন দুইটা যৌগকে বানায় তখন কিন্তু একটা কাহিনী ঘটে, সেটা হলো এই যখন দুইটা যৌগ বানায়, দেখো যোগ দুইটা যৌগ, তখন কিন্তু এখানে আরেকটা এনজাইম কাজ করে, সেটা হলো আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইম আবার ওই দুইটা যৌগকে বারবার একে অপর দ্বারা রূপান্তরিত করতে পারে প্রয়োজন অনুযায়ী। এই যে তোমার এটা আছে কি, এটা হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা কি ডাইহাইড্রক্সি অ্যাসিটাল ফসফেট। প্রথমে যে দুইটা যৌগ হয় আইসোমারেজ এনজাইম এই দুইটা যৌগকে বারবার একবার এটা থেকে এটা বানায়, একবার এটা থেকে এটা বানায়। এর কারণ আছে, কারণ হলো যে যখন বিক্রিয়ায় পরবর্তী বিক্রিয়া ঘটাতে হবে তখন এই যৌগটা এই যৌগতে আবার পরিণত হয়ে যায়, আর যখন বিক্রিয়া ঘটাতে হবে না তখন এই যৌগকে এই যৌগকে রূপান্তরিত করে ফেলে, আর বিক্রিয়া ঘটাতে দেব না। ব্যাপারটা এরকম, যেমন ধরো গ্লুকোজ যখন প্রয়োজন হয় গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়, যখন প্রয়োজন নাই তখন যকৃতের মধ্যে গ্লাইকোজেন আকারে জমা রাখে, হ্যাঁ এরকম হয়, হ্যাঁ। তো তাহলে এখন এই যৌগটা দেখো এবার বিক্রিয়া অংশগ্রহণ করছে 3-ফসফোগ্লিসারালডিহাইড। এখানে দুটো বিক্রিয়া ঘটে, প্রথমে 3-ফসফোগ্লিসারালডিহাইডের সাথে আইপি মানে কি ইনঅর্গানিক ফসফেট, তাই না, বা ফসফরিক অ্যাসিড। তো সেই ফসফরিক অ্যাসিড প্রথমে এটার সাথে বিজারিত হয়, বিজারিত হওয়ার পর যে ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে এনএডির সাথে আবার বিজারিত ঘটে, বিজারণ ঘটে। অর্থাৎ প্রথমে আইপির সাথে বিজারণ ঘটায়, তারপরে আবার এনএডি এর সাথেও বিজারণ ঘটায়। তাহলে যে আইপির সাথে বিজারণ ঘটার পর আবার এনএডি, তো তখন কি হয় দেখো এখানে এই আইপি এর মধ্যে ঢোকার কারণে এই যৌগটা কিন্তু কি হয়ে গেছে যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেছে। এখানে অ্যালডিহাইড গ্রুপ ছিল, তো এখানে একটা যখন আইপি আসলো তখন এই ফসফরিক অ্যাসিড এর সাথে যুক্ত হয়ে গেছে, তো যুক্ত হয়ে এই যৌগটা হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই যে নাটের মধ্যে কিন্তু এখানকার আসলে হাইড্রোজেনটা ঢুকে গেছে, যার জন্য এটা হয়ে গেছে NaDH প্লাস হাইড্রোজেন, মানে অ্যালডিহাইড গ্রুপ যেটা ছিল আর কি, হ্যাঁ যেটা অ্যালডিহাইড গ্রুপ ছিল, তো এই অ্যালডিহাইড গ্রুপের মধ্যে থেকে হাইড্রোজেনটা বের হয়ে যায়, বের হয়ে গেলে এটা হয়ে যায় আসলে কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ। এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি ফসফরিক অ্যাসিড ঢুকে, তাহলে ফসফরিক অ্যাসিড তো দেখতে আসলে এরকম, ফসফরিক অ্যাসিড দেখতে এরকম, এটা হলো ফসফরিক অ্যাসিড। এখন চিন্তা করো এই যে এর মধ্যে ঢুকলে কিন্তু এইভাবে ঢুকবে, এইভাবে করে পানি বের হয়ে চলে যাবে, তাই না? তাহলে কি চেহারা কি হবে, তিনটা ও আর এখানে পি, এইভাবে দেব না, দেব কি না? বুঝেছো এখানে কেন কি সি ডবল ও এইচ না, এই যে সি ডবল এইচ তারপরে পি কেন, বুঝে গেল? ক্লিয়ার, বুঝতে পারছো যে এইখানে ছিল অ্যালডিহাইড গ্রুপ, কিন্তু এখানে হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেন বের হয়েছে, বের হয়ে এনএডি এর সাথে ঢুকে গেছে, আর এই যে হাইড্রোজেন বের হয়ে একটা এখানে তো আবার আইপিও বিক্রিয়া করছিল, সবকিছু মিলে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তো কার্বক্সিলিক অ্যাসিড যখন তৈরি হয় তখন ওখানে এখানকার আইপি তো ঢুকছে, ঢুকে এটা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বানায় দিয়েছে, ঠিক আছে। এই যৌগটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, অ্যালডিহাইডটা কিন্তু আর অ্যালডিহাইড নাই, যখন নতুন হয়েছে বিক্রিয়ার কারণে কি হয়েছে, ও হলো কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে। তাই এর নামও কিন্তু দেখো যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা একটা অ্যাসিডে পরিণত হয়ে গেছে, সেই অ্যাসিডটা কিন্তু আসলে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝা গেল কি? না বুঝলে বলো, কোথাও সমস্যা হচ্ছে? আচ্ছা তাহলে এখন দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হওয়ার পরে 1,3 কেন হলো, কারণ এক নম্বরে এই যে আইপি ঢুকছে তাই 1,3। এখন আবার দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে আবার দেখো কাইনেস এনজাইম, তাহলে এই এনজাইমের কাজ তো আমরা জানি, তাহলে জানলে কি হবে, তুমি তখন বানাই লিখতে পারো, তুমি তো জানছোই যে কাইনেজের কাজ কি, তাই না? তাহলে কাইনেজ তো তাই না? তাহলে এখানে কাই করছে দেখো এই যে এডিপি আছে, এই এডিপির সাথে এখানকার ফসফেট গুলো বের করে এডিপি এর মধ্যে ঢুকাই দিল, তাই না? তাহলে কোন যৌগ থেকে ফসফেট গুলো বের করে, তাই না, আর কোন যৌগের মধ্যে ফসফেট গুলো যুক্ত করে, হ্যাঁ ক্লিয়ার। এখন এদিকে দেখো পরে আমি বই করতে দেব, তাহলে দেখো এই যে এখানকার যে ফসফরিক অ্যাসিড আছে সেটা বের করে এডিপি এর মধ্যে ঢুকাই দিল, যার জন্য এডিপি হলো কি এটিপি না,
এটিপি হলো। আর এর চেহারা কি তখন আর এখানে ফসফরিক অ্যাসিড থাকবে? থাকবে না। তাহলে এটা দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে 3 ফসফরিক অ্যাসিড। কোন হাইড্রোজেন? ও এই হাইড্রোজেনটাই দেখো এখানে এখানে যখন ফসফরিক অ্যাসিড যখন এর সাথে লেগে থাকে তখন তো লেগে থাকলে তখন তো এরকম চেহারা হয়, এরকম চেহারা হয়। কিন্তু যদি ফসফরিক অ্যাসিড চলে যায় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা আবার রিল্যাক্স হয়ে যাবে, মানে আমার আগের মতো অবস্থায় ফিরে আসবে। যে হাইড্রোজেনটা আসবে ও এই হাইড্রোজেন বিক্রিয়ার কারণে চলে আসে, বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াতে চলে আসে। ফসফরাস চলে যায় কিন্তু এখানে তো বিক্রিয়া ঘটতে হলো, এখানে তো বিক্রিয়া একটা ঘটছে, কাইনেস এনজাইম বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়াতে এই কাহিনীটা ঘটে। বিক্রিয়ার কারণে হাইড্রোজেন পেয়ে যায় এবার, বিক্রিয়ার কারণে পানি থেকে হাইড্রোজেনটা নিয়ে নেয়। বিক্রিয়াতে যেমন এখানে কি হয়েছে, পানি তৈরি করতে হলো না, আর তখন এখানে আবার এডিপির সাথে যখন বিক্রিয়া ঘটে তো এখানে পানি থেকে আবার হাইড্রোজেন নিয়ে নেয়, নিয়ে ওরকম তো থাকবে না। এইভাবে কি কোনো যৌগ থাকতে পারে? এইভাবে কোনো যৌগ কি মিলবে? তাহলে যৌগটা একটা স্থিতিশীল অবস্থায় আসতে হবে, তখন পানি থেকে হাইড্রোজেন নিয়ে আবার এরকম কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছো? যৌগের তো একটা থাকার সিস্টেম আছে, তাই না? সে ওইভাবে থাকতে পারবে? ওইভাবে তো কোনো বন্ধনই হবে না, হবে অক্সিজেনের 2 হাত, কারণ কার্বন তাহলে কিভাবে কি করবে, তাই না? কার্বন 4 হাত মিলবে? তাহলে ওইভাবে কি থাকা সম্ভব? ওইভাবে থাকা সম্ভব না। যার জন্য সে পানি থেকে আবার হাইড্রোজেন নেয়, বিক্রিয়ার সময় হাইড্রোজেন নিয়ে আবার কার্বক্সিলিক অ্যাসিড যখন ও বের হয়ে যাবে তখন কিন্তু ওকে কি নষ্ট করে বের হবে না, ওকে কিন্তু স্থিতিশীল করেই বের হবে ফসফরিক অ্যাসিডটা। বুঝতে পারছো কি? অত নিষ্ঠুর হবে না যে আমি যৌগ থেকে ওর 12টা বাজাই দেবো, তা হবে না। ঠিক আছে, ওকে একটা সুস্থিত করে তারপরে সে বের হবে পানি থেকে, তখন আবার এটা নিয়ে নেয়, নিয়ে এরকম হয়। তাহলে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটুকু পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা রাখি, বুঝতে পারছো? পিছন থেকে দেখা যাচ্ছে তো তোমাদের, মানে আমার চোখের আবার সমস্যা তো, এই জন্য সমস্যা। আমি পিছন থেকে আমি তাকায় দেখলাম, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু এই যে বিবেক হচ্ছে কাছে থেকে নাকি দেখতে পাচ্ছে না। পিছে পড়ে সমস্যা। রিয়া দেখতে পাচ্ছ তো, লেখাপড়া দেখা যাচ্ছে, তাহলে ওর চোখের সমস্যা নেই। তুমি লেখা দেখতে পাচ্ছ তো, তাহলে তোমার চোখে তো সমস্যা নেই। বিবেক তুই দেখতে পাচ্ছিস তো? বিবেকের তোমার চোখ দেখাতে হবে, কারণ হলো এতে এত বড় বড় লেখা, বোর্ডে যতটুকু লিখে দেয় ততটুকুই লেখা, তাও যদি না লেখা যায়, আমি চেক করার জন্য পিছন দিয়ে দাঁড়িয়ে দেখলাম না, আমি দেখতে পাচ্ছি। তাহলে তো সমস্যা আছে। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এটা হলো, এটা পর্যন্ত হলো, তাই না? তাহলে এটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, কারণ এখানকার ফসফরিক অ্যাসিড বের হয়ে এডিপির মধ্যে ঢুকছে। এবার দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এর সাথে মিউটেস এনজাইম, তাহলে মিউটেস এনজাইমের কাজ কি এটা মনে রাখতে হবে। মিউটেস এনজাইমের কাজ কি? ঠিক আছে, মিউটেস এনজাইমের কাজ হলো যে কোন যৌগ থেকে, মিউটেস এনজাইমের কাজ হলো যে কোন যৌগের ফসফেট মূলকের স্থানচ্যুতি ঘটানো, কোন যৌগের ফসফেট মূলকের স্থানচ্যুতি ঘটানো। স্থানচ্যুতি ঘটানো মানে যেমন এখানে দেখো, মানে একে থাকতে হ্যাঁ 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 এরকম করা। এখানে যেমন 3 আছে না, এটা 2 এ পাঠিয়ে দিল, 3 আছে 2 এ পাঠিয়ে দিল, 3 ছিল 2 এ পাঠিয়ে দিল, সরে গেল। হ্যাঁ সরে যাওয়ার পিছনে কারণ আছে, পরবর্তীতে এই যৌগ থেকে পানি বের করে ফেলতে হবে, তাহলে পরে অন্য একটা যৌগ সুবিধার জন্য ও সরে গেল। তাহলে মিউটেস এনজাইমের কাজ হলো কোন যৌগের ফসফেট মূলকের স্থানচ্যুতি ঘটানো, ফসফেট মূলকের স্থানচ্যুতি ঘটানো। বুঝা গেল? তাহলে এখানে ফসফেট মূলকের স্থানচ্যুতি ঘটালো, তাহলে এখন 3 ছিল 2 এ করে দিল। ঠিক আছে, আচ্ছা এখন 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 আছে, তাই ইনোলেস এনজাইম মনে রাখবে। ইনোলেস এনজাইমের কাজ হলো কোন যৌগ থেকে পানি বের করা, কোন যৌগ থেকে পানি বের করা, কোন যৌগ থেকে পানি বের করা। ইনোলেস এনজাইমের কাজ কি? কোন যৌগ থেকে পানি বের করা। ঠিক আছে, ইনোলেস এনজাইমের কাজ হলো কোন যৌগ থেকে পানি বের করা। তাই দেখো এখানে কি করছে, পানি বের করছে। এই যে যৌগ, এখানে দেখো যে পানি বের করার সময় কি করছে, এই যে এখানে তোমার হলো যে CH2 যে ছিল এই OH, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে এখানে পানি তৈরি করে ফেলছে, পানি বের করে দিচ্ছে। বের করে পানি বের করার কারণে এখানে পানি উৎপন্নতা দেখা যাচ্ছে। এখন 2 ফসফোপাইরুভিক অ্যাসিড আবার কি হবে, এই দেখো আবার কাইনেস এনজাইম, আবার সেই কাইনেস এনজাইম কাজ তো আগে জেনেছি। তাহলে কাইনেস এনজাইম কি করবে, যে এই যে এটিপির সাথে বিক্রিয়ার সময় এখানকার ফসফরিক অ্যাসিড এটিপির মধ্যে ঢুকাই দিবে, যার জন্য এটা হয়ে যাবে এটিপি, আর তখন হয়ে যাবে শুধু পাইরুভিক অ্যাসিড। উদ্দেশ্য কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডই বানানো,
পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট এবং কিন্তু এক অণু গ্লুকোজ থেকে মোট 2টা পাইরুভিক অ্যাসিড উৎপাদন হবে। কিভাবে? প্রথমে একটা এইখান থেকে হবে, পরবর্তীতে আবারও এই যৌগটা এই যৌগতে পরিণত হয়ে এখান দিয়ে আবার আরেকটা পাইরুভিক অ্যাসিড উৎপাদন হবে। তাহলে এখনো গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু। এটাও কিন্তু উদ্দীপক হিসেবে বোর্ড পরীক্ষায় আসছে যে শিক্ষক ক্লাসে এমন একটি বিক্রিয়া নিয়ে আলোচনা করলেন যেখানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন হয়, ঠিক আছে? বা শ্বসনের এমন একটি পর্যায় নিয়ে আলোচনা করলেন যেখানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। বুঝা গেল কি? তার মানে এটাও কিন্তু উদ্দীপক হিসেবে আসছিল। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড কিভাবে উৎপাদন হলো এটা আমরা বোঝা গেল তো? বুঝতে পারলাম তো? তাহলে এই বিক্রিয়াগুলো বুঝতে পারলে এখন কিন্তু বইয়ের ভাষা একবারে পানির মতো লাগবে। বইয়ের ভাষাটা পানির মতো লাগবে। এখন তোমরা চেক করবা তাহলে একটু পরীক্ষায় আসলে কিভাবে লিখবো? পরীক্ষা আসলে এই যে এখানে যে বিক্রিয়াগুলো আছে এটা দিতে হবে না। পরীক্ষায় আসলে পরে শুধু ব্যাখ্যা করতে হবে। যে যেমন ধরো বলবে এইভাবে যে গ্লুকোজ এখন গ্লুকোজের সাথে হেক্সাকাইনেজ যেভাবে হবে ATP থেকে একটা ফসফেট নিয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। পরে গ্লুকোজ 6 ফসফেটের সাথে আইসোমারেজ এনজাইম বিক্রিয়া করে আইসোমারেজ এনজাইম দ্বারা এটা ফুটতে 120 ফসফেট তৈরি করে। এইভাবে করে করে আলাদা পুরোটা সামারি। হ্যাঁ সামারি, মানে তোমার হচ্ছে এইগুলো তো গাঠনিক কথা দেখাতে হবে না, তখন শুধু যে কোন এনজাইমের সাথে বিক্রিয়া করে কি হলো সেটাই শুধু মাত্র। এখন আরেকটা ছোট্ট আছে, তারপরে বইয়ের ভাষা পড়া আরেকটা ছোট্ট পড়া আছে, যদিও এর পরেরগুলো সৃজনশীল হিসেবে সেভাবে পরীক্ষায় আসে না, মানে শ্বসন বিক্রিয়ার ক্ষেত্রে আর কি। যেমন দেখো এরপরে পাইরুভিক অ্যাসিড থেকে কি কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড থেকে যখন হলো সম্পূর্ণ জারণ হয়, পাইরুভিক অ্যাসিডের যদি সম্পূর্ণ জারণ হয় তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এইখানে দ্বিতীয় ধাপে দেখো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, মানে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণভাবে জারণ, এটা ম্যাট্রিক্সের মধ্যে হবে। হ্যাঁ, যদিও বিক্রিয়াটা প্রথমে অনেক সময় সাইটোপ্লাজমে শুরু হয় কিন্তু এর লাস্ট ফলাফল বিক্রিয়ার ফলাফলটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, তাই এখানে লিখছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এখানে আমাদের এমসিকিউর জন্য জাস্ট এটা করতে হবে দ্বিতীয় নম্বর প্যারায় দ্বিতীয় নম্বর লাইনে যে এখনো এখানে কি হয় এখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, মানে যখন পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয় তখন কি হয় এখানে এখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এখনো NADH প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে, এটা এমসিকিউর জন্য। এবং এখনো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে যা থায়োস্টার বন্ধন দ্বারা কোএনজাইম এস। আচ্ছা এই জায়গাটা একটু বোঝার আছে যে পাইরুভিক অ্যাসিডে জারণ হলে বলছে যে এখনো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে যা একটি থায়োস্টার। থায়োস্টার মানে কি বলো তো? থায়োস্টার মানে কি হতে পারে? থায়োস্টার মানে শক্তিশালী বন্ধন। থায়োস্টার মানে শক্তিশালী বন্ধন ভাবে, মানে সহজে ভাঙবে না এরকম বোঝায়। শক্তিশালী বন্ধন দ্বারা কোএনজাইম এর সাথে যুক্ত হয়। কোএনজাইম এ মানে কি? যদি কোনো এনজাইমের সাথে অন্য কোনো যৌগ লেগে থাকে তাহলে তাকে বলা হয় কোএনজাইম। বুঝতে পারলে কি? কোনো এনজাইম তার সাথে একটা অন্য কোনো ধাতু বা অন্য যে কোনো একটা যৌগ ধরে লেগে আছে বা মৌল লেগে আছে, তখন এর নাম হয় কোএনজাইম। এনজাইমের সাথে সংযুক্ত লেগে থাকে। তাহলে এখন হচ্ছে যে কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি করেছে। আবারও 2 কার্বন বিশিষ্ট কেন? কারণ পাইরুভিক অ্যাসিড 3 কার্বন ছিল, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড এখনো কার্বন ডাই অক্সাইড চলে যায়, তাহলে 3 কার্বন হলে তো তখন 2 কার্বনই হবে, তাই না? তো 2 কার্বন যখন হয় তখন তার সাথে আবার কিছু যৌগ যুক্ত হয়, তো সেই যৌগকে বলছে কোএনজাইম। কো মানে একসাথে, মানে একসাথে থাকে, তাই এনজাইমের সাথে একসাথে থাকে তাই কো। আর এ বলতে বোঝায় বিভিন্ন ধরনের অ্যাসিড, এ বলতে বোঝায় বিভিন্ন ধরনের অ্যাসিড। তাহলে তৈরি হয় কি 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। এখানে এমসিকিউ হিসেবে এটাও আসে অনেক সময় যে পাইরুভিক অ্যাসিড থেকে কয় অণু কার্বন বিশিষ্ট কোন যৌগ তৈরি হয় এরকম কিন্তু আমরা দিতে পারি, তাহলে আমরা বলবো 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। এই পর্যন্তই কিন্তু আসলে এমসিকিউর জন্য পড়তে হবে। হ্যাঁ, শুধু প্রথম ধাপটাই সিকিউর জন্য আসে, এর পরের ধাপগুলো সৃজনশীলের জন্য আসে না। হ্যাঁ, সেটাও করে স্টপ করব। আচ্ছা, কোন দিকে রাখতে পারবো? এই লাইনটা কোন লাইন বলো? কোন লাইনটা? যে সবার শোষণের নিচে যে বিক্রিয়া দেওয়া আছে না, এটা বলেন যে পূর্বে আর্থিক এই হিসেবে করা হতে পারে। সহজ শোষণের নিচে যে বিক্রিয়াটা দেওয়া আছে সহজ শোষণের নিচে 333 পৃষ্ঠা।
এই যে সহজ শোষণের 9টা ধাপ হলো, তারপরে স্যার এই যে এইটা দেওয়া আছে স্যার 333 পৃষ্ঠায় ও, আরো এটা আগে। আগে। ও, আরো আগে, ও, এটা ও এখানে 36 কিন্তু পূর্বে 38 এইগুলো পড়া এইগুলো ও আচ্ছা, আসলে কারণ আছে। কারণ হলো যে যেমন ধরো গ্লাইকোলাইসিস ধাপে, হ্যাঁ, 4টা এটিপি তৈরি হয়, তার মধ্যে 2টা খরচ হয়ে যায়। তো খরচটা যদি ধরি তাহলে নিট ইনকাম কিন্তু হয় কত, 36টা। তো পূর্বে ওই খরচটা ধরা হতো না, তাই 38 বলা হতো। বুঝতে পেরেছো তো? যে যেমন ধরো কোনো একটা রিক্সাওয়ালা সারাদিন মনে করো যে রিক্সা চালিয়ে চালিয়ে তখন সে নিট বাড়িতে নিয়ে যায়, মনে করো কথা কথা যে 300 টাকা, কিন্তু ও আসলে ইনকাম করছিল মনে করো 500 টাকা। 200 টাকা পুলিশ। হ্যাঁ 200 টাকা যাই হোক, এখন খাওয়া দাওয়া করুক বা এটা অনেক সময় থাকে যে খাওয়া দাওয়া হ্যাঁ স্যার 200 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ খরচ হয়ে যায় এরকম। হ্যাঁ, তাহলে তাহলে তার নিট তো আসলে বাসায় নিয়ে আসলে কত, 300 টাকা না? ওটাই আর কি, 38টার মধ্যে 2টা খরচ। এখানে যে খরচ হয়েছে তা কিন্তু তুমি দেখেছো, দেখো খরচ যে হয়েছে তা কিন্তু তুমি দেখেছো। দেখো এইখানে দেখো খরচটা কিন্তু দেওয়া আছে, যে যেমন দেখো এই দেখো এটিপি, দেখো এখানে কি এটিপি দেখাচ্ছে না, এই যে এটিপি, তাহলে এই যে এটিপি এখানে একটা খরচ হয়েছে, আর একটা কোথায় খরচ নিচে হয়েছে, স্যার। এই দেখো নিচে একটা, তাহলে 2টা খরচ হয়েছে না, বুঝছি কিনা? পরে কিন্তু আবার তুমি দেখলা যে পরে আবার উৎপাদন হওয়া শুরু হলো, এই দেখো এখানে একটা উৎপাদন হলো, বুঝছে না? আবার দেখো এখানে একটা উৎপাদন হলো। তাহলে 2টা উৎপাদন দেখছি, কিন্তু আসলে 4টা উৎপাদন কেন? কারণ এই যে আমরা জানি এই যৌগ থেকে যদি 2টা হয়, এটা আবার এটাতে পর্যন্ত আবার 2টা হবে না? তাহলে এই অর্থে 38টা পূর্বে বলা হলো 2টা যেহেতু খরচ হয়ে গেছে, খরচটা তো ধরবো না। ব্যবসা করতে গেলে মনে করো যে যেটা ইনভেস্ট সেটা তো ধরা হয় না, লাভ কত সেটা তো ধরা হয়, তাই না? দোকান ভাড়া এটা সেটা এগুলা তো খরচ, ওটা বাদ দিয়ে নিট কত থাকে, বুঝলি? এই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, তো আগামী দিন আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। আর এখন একটু বইয়ের ভাষা পড়ো, এটার সাপেক্ষে মানে না বোঝার কি কি পাচ্ছ পড়ে দেখো। ওই যে গ্লাইকোলাইসিসটাই পড়ো, হ্যাঁ, মানে বর্ণনা সবটা পড়ে দেখো, না বোঝার কি পাচ্ছ 5 মিনিটের মধ্যে পড়ে শেষ করো।